জাতি সত্যিকার অর্থে নবজন্ম হবে, ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার, নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে 20 বছর। বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তদবির করে পেয়েছেন পদ, নির্বাচন এলেই করেন দলবদল। জাপা তৃণমূল বিএনপি ঘুরে এখন তিনি এনসিপির প্রধান সমন্বয়কারী। এবং ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ, আলোচনায় রাকসু চাকসুর নির্বাচন। চাকসুর মনোনয়নপত্র বিক্রি শুরু, রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, মহোৎসবের নির্বাচন। জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, আর যাই বলেন, যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। শাস্তির শর্ত শিথিল করে বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেল খাটার সময় 30 বছর থেকে কমছে। নারীদের ক্ষেত্রে 20 বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। তিনি বলেন, কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার। কারাতে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা। বন্দীদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে 18 বছরে অপকর্ম করেছে, 20 বছর পর তাকে ছেড়ে দিলে তো তখন তার বয়স 38 বছর হয়। সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে। এই বিষয়গুলো দেখা হবে। তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লিবারেল। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতায় আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা পৃথক 9টি মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক কর্মকর্তা সহ 29 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের 29 জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 4 পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই দিন ঠিক ধার্য রয়েছে। এই মামলায় 8 আসামির মধ্যে গ্রেফতার 4 জনকে আনা হয়েছে আদালতে। এছাড়াও 5 আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো এবং 4 আগস্ট একজনকে হত্যাসহ মোট 7 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের একথা জানান। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্ক আরও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দু দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে ঢাকায় এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলটি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের যে চলমান আলোচনা রয়েছে সেটার ধারাবাহিকতায় আজকে তাদের টিমের সঙ্গে বসেছি। আমাদের যে এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক, কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট, এই বিষয়ে যে আলোচনাগুলো চলছিল আমাদের জয়েন্ট ডিক্লারেশন রেফারেন্সে আলোচনা করেছি আজকে। একসময় ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা। সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে যোগ দেন বাংলাদেশ জাতীয় পার্টিতে। সেখান থেকে কাঁঠাল প্রতীকে নির্বাচন করেন। এই দলটিতেও থিত হতে পারেননি তিনি। সবশেষ কিংস পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপি থেকে 2024 সালের ডামি নির্বাচনে অংশ নেন। বারবার দলবদল করা এই নেতা হলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম সাব্বির আহমেদ। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলা প্রধান হিসেবে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন, যা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় এনসিপি নেতাকর্মীদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2024 সালের 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা না থাকায় দলটি বহিষ্কৃত ও দলছুট নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি। সে সময় বিএনপির একটি অংশকে ভাগিয়ে এনে ডামি নির্বাচন খ্যাত এই নির্বাচন গ্রহণযোগ্য করার চেষ্টা চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার চোখ গড়িয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 যোগ পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে 25 সেপ্টেম্বর, যেখানে 35 বছর পর ভোটের উত্তাপ ফিরছে। মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, ডোপ টেস্ট ও ভোটার তালিকা প্রকাশ সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আলোচনা তুঙ্গে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। একটি নির্বাচনের ফলাফল দিতে যেখানে রাত পেরিয়ে হয়েছে ভোর, অন্যদিকে আবার সময় লেগেছে 3 দিন। সব মিলিয়ে ক্যাম্পাস ভিত্তিক এসব নির্বাচন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। কারা জয়ী হচ্ছেন, কেন হচ্ছেন, প্রার্থীদের ব্যক্তিগত পরিচয়, দলীয় প্রভাব, নির্বাচনী ব্যবস্থাপনা তো বটে, আলোচনায় থাকছে এসব নির্বাচনের প্রভাব কতটা পড়বে জাতীয় নির্বাচনে তা নিয়েও। ডাকসু এবং জাকসু নির্বাচনের পর এবার নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আগামী 12 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে চলছে নানা আয়োজন। সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। রোববার থেকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সকাল 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর আগামী 18 সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। এ সময় প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা দিতে হবে প্রার্থীদের। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। এছাড়াও সকাল 9:30টায় প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা 27,634 জন। এদিকে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। রোববার সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। তবে এর আগে বিকেল 3টায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশ করা হবে। এদিকে রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের আমেজ। রাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে 248 জন ও সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে বাকি 8টির আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া হল সংসদে 600 প্রার্থী রয়েছেন। মোট ভোটার 28,905 জন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।
রাজধানীতে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। বৈরী আবহাওয়ার মাঝেও নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতাদের। পোশাকের দোকানগুলোতে বিক্রেতাদের ব্যস্ততা আর ক্রেতাদের কেনাকাটার উচ্ছ্বাস, সব মিলিয়ে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে বাজার। এবারের পূজা শুরু হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর। মোহাম্মদ রেদওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন অনুভা বিশ্বাস। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর। উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। বৈরী আবহাওয়ার মধ্যেও পূজার কেনাকাটা করতে ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতারা। রাজধানীর নিউ মার্কেটে গিয়ে দেখা যায় কয়েকদিন ধরেই চলছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বিকেলের পর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ বেড়ে যায়। বিক্রেতারাও বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ইনশাল্লাহ দেখা যাক, সামনে আর তো সময় আছে, আস্তে আস্তে দেখবে বেচা কেনার প্রভাবটা বাড়ে কিনা দেখি। আমরা তো 12 মাসে আমরা দেখা যায় এই সেম প্রাইজে বিক্রি করি, একই প্রাইজ। আমাদের তো মনে করেন এগুলো পুজো উপলক্ষে দাম বাড়তে কোনো আর কোনো অপশন নেই আমাদের, কারণ আমাদের এগুলো সারা বছরের জিনিস। সারা বছর যে রেটে বিক্রি করি এখন ওই আমাদের এই সেম রেট, আমাদের কোনো দাম বাড়তির কোনো সুযোগ নেই। ক্রেতারা জানান দুর্গাপূজা মানেই নতুন পোশাক। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোশাক কিনতেই হবে। বড় পূজা আসে, আমাদের দুর্গা পূজা, ওদের চাহিদাগুলো মেটানোর অনেক চেষ্টা করি আমরা। প্রথমে ওদের শপিং করার চেষ্টা করি, ওদের যা যা পছন্দ, যা যা লাগবে ওগুলো কেনাকাটা করার চেষ্টা করি। তারপর ঘর সাজানো অনেক কিছু নিয়ম নিষ্ঠা আমাদের অনেক কিছু করতে হয়, ওগুলো মিলেমিশে আমরা সব কিছু আর কি নিয়ে আর কি পূজার জন্য আমরা তৈরি থাকি। কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় জিন্স প্যান্ট 600 থেকে 1200 টাকা, ড্রপ শোল্ডার টি শার্ট 400 থেকে 500 টাকা, শার্ট 500 থেকে 1000 টাকা আর সাধারণ টি শার্ট 200 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। পূজার আমেজে তাই ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর নিউ মার্কেট সহ অন্যান্য শপিং মল। ক্রেতা বিক্রেতা সবার মুখেই এখন উৎসবের আনন্দ। অনুভা বিশ্বাস, জাগো নিউজ, ঢাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে শীর্ষস্থানীয় 8 দল। প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে তারা। এটা করার এখতিয়ার তার নেই। শনিবার এক যৌথ বিবৃতিতে দলগুলো এই দাবি জানায়। এতে নেপাল কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ মোট 8টি দলের প্রধান হুইপ সই করেন। পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। এটিও সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। নেপালে এক সপ্তাহের বিক্ষোভের পর আবার ক্লাসে ফিরছে জেনজি শিক্ষার্থীরা। কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ 15 সেপ্টেম্বর থেকে স্কুল খুলে পাঠদান শুরু করার নির্দেশ দিয়েছে। স্কুলগুলোতে নিরাপত্তা ও অবকাঠামো পরীক্ষা করা হবে। শিক্ষার্থীদের মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে এবং অনলাইনে ক্লাসেরও ব্যবস্থা থাকবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের জেনজি শিক্ষার্থীরা। সম্প্রতি দেশ জুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামী সোমবার থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ। কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গেওয়ালি জানিয়েছেন, রোববার থেকে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে, শিক্ষার্থীদের অবস্থার খোঁজ নিতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। শুধু নিয়মিত পাঠদানই নয়, শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ক্লাসে ফিরতে সহায়তা করার জন্য স্কুলগুলোতে মনোসামাজিক পরামর্শ দেওয়ারও পরামর্শ দিয়েছে কেএমসি। আর যেসব শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যাতায়াত করতে পারছে না, তাদের জন্য অনলাইন ক্লাস চালুর সুপারিশ করা হয়েছে।
দুর্নীতি, সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ। তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। নেপালের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় গত শুক্রবার রাতে নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। জেনজি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব দেয়া হয়। Mr. Noodles, amazing taste. জানাবো খেলার খবর। রোববার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। গতবারের চ্যাম্পিয়ন দল ভারত, সেখানে পাকিস্তান ধারে ভারে অনেকটাই পিছিয়ে। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জেতায় সালমান আলী আঘারা প্রস্তুত। তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতার রূপ না নেয়, সেজন্য আগেভাগেই কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না। এসব অপরাধ করলে ভক্তদের 1 থেকে 3 মাস পর্যন্ত জেল এবং 10,000 থেকে 30,000 দিরহাম জরিমানা গুনতে হতে পারে। দুই দলে দারুণ ছন্দে মাঠে নামছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র 57 রানে গুটিয়ে দিয়ে 4.3 ওভারেই জিতেছে। অন্যদিকে পাকিস্তান 160 রান করার পর ওমানকে 67 রানে অল আউট করে দিয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যাতে সত্যিকার অর্থে নবজন্ম হবে, ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার। নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে 20 বছর। বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তদবির করে পেয়েছেন পদ, নির্বাচন এলেই করেন দলবদল। জাপা, তৃণমূল, বিএনপি ঘুরে এখন তিনি এনসিপির প্রধান সমন্বয়কারী। এবং ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ, আলোচনায় রাকসু চাকসুর নির্বাচন। চাকসুর মনোনয়নপত্র বিক্রি শুরু, রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।